ছেলেমেয়েরা সহজ পাঠের আসরে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের পড়াচ্ছিলাম আমার বাংলা গ্রন্থের কলের কলকাতা প্রবন্ধটা। আগের দিন আমি কয়েকটা প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম। আজকে আরও কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করব। তবে হ্যাঁ, যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব সেগুলো কিন্তু এর আগে কোনোদিনও আসেনি। তার মানে এই নয় যে আসবে না, যে কোনো মুহূর্তেই সেগুলো আসতে পারে যেগুলো আসেনি, এবং সেগুলো খুব সুন্দর জায়গা। আমি তোমাদের ঠিক সেই প্রশ্নের জায়গাগুলো ধরে ধরে পেজ নাম্বার বলে কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে উত্তরটা পাবে সেইভাবে আলাদা আলাদা করে টুকরো টুকরো করে আমি তোমাদের ব্যাপারটাকে বলে দেব। তাহলে আশা করি তোমাদের সুবিধে হবে। তা আজকে যেখান থেকে আমরা ধরব, আগের দিন আমরা ছেড়েছিলাম সেই যে রামদুলাল বাবুর ঘটনাটা, যিনি কিনা মাইনে বাড়ানোর জন্য জেল খাটতে গিয়েছিলেন। কেমন? আজকে যেখানটা ধরবো সেই 112 পৃষ্ঠাতেই। সেখানে একটা লাইন আছে, বাইরের ঘরে বাবার কাছে আসেন এক সরকারি উকিল। তোমরা আমার কথার সঙ্গে মিলিয়ে একটু বইটা দেখে নেবে, লাইনটা পেয়ে যাবে। একজন সরকারি উকিল। সরকারি উকিল মানে কি? যিনি সরকার পক্ষের হয়ে আদালতে সওয়াল করেন। তাহলে তিনি সরকার বিরোধী বলে যারা চিহ্নিত বা সরকার যাদের অপরাধী মনে করছে তাদের বিরুদ্ধে সওয়াল করেন সরকারের হয়ে, তাই তো? তিনি হলেন সরকারি উকিল, মাইনে করা সরকারি উকিল যারা, তারা। তা সেই রকম একজন সরকারি উকিল লেখকের বাবার কাছে আসেন। এসে তিনি কি করেন? তিনি নানা রকমের গল্প শোনান। তিনি বলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার গল্প। তোমরা সবাই জানো যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। সেই গল্প, সেই সময় সেই যে মামলাটা হয়েছিল, এবং তোমরা এটাও জানো যে মাস্টারদাকে শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছিল। সে এক অন্য রকমের ঘটনা, ভয়ঙ্কর শারীরিক নির্যাতন এবং ফাঁসি ইত্যাদি হয়েছিল তার। তা সেই যে মামলাটা হয়েছিল তার সব গল্প লেখকের বাবাকে তিনি শোনান। কিন্তু সেই ঘরে অন্য কারো থাকার হুকুম নেই। কেন হুকুম নেই? এই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে, কারণ এটা তো কোনো অশালীন কোনো জিনিস নয়। তাহলে সেটা শোনার হুকুম নেই কেন? কারণটা হচ্ছে যে স্বাধীনতা এটা একটা আন্দোলন। তো এবার অল্প বয়সী ছেলেমেয়েরা ভীষণভাবে এই স্বাধীনতা আন্দোলনের প্রতি আকৃষ্ট হচ্ছিল এবং এই নেতাদের আহ্বানে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিলেন। অনেক বাবা মাই মনে করতেন যে হ্যাঁ, দেশ স্বাধীন হোক, এটা সবাই চান, কিন্তু নিজের ঘরের ছেলেটিকে আন্দোলনে পাঠাতে, পুলিশের গুলির সামনে পাঠাতে কিন্তু তারা দ্বিধাবোধ করতেন। তাই তারা চাইতেন না যে এই অগ্নিময় ঘটনার বর্ণনা তাদের কানে যাক, তাদের রক্ত গরম হয়ে উঠুক এবং তারাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুক। তাই তাদের ছোটদের সে ঘরে যাওয়ার কোনো হুকুম ছিল না। তাছাড়া এটা তখনকার দিনের একটা রীতিও ছিল যে বড়রা যেখানে কথাবার্তা বলছেন, আলোচনা করছেন, সেখানে ছোটরা যাবে না। কিন্তু ভীষণ আগ্রহ লেখক এবং তার দাদার। তারা কি করতেন? তারা পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে শুনতেন, আর ভদ্রলোক একেবারে অসাধারণভাবে বলে যেতেন। এমনভাবে বলতেন যেন মনে হতো তিনি সূর্য সেনের পক্ষের লোক, সূর্য সেনেরই দলের লোক। গণেশ ঘোষের লেখা কবিতা, তিনিও আর একজন সূর্য সেনের দলেরই আর একজন স্বাধীনতা সংগ্রামী। কল্পনা দত্ত, এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত, যিনি পরে কল্পনা যোশী হয়েছিলেন, এদের
ডায়েরির পাতা থেকে একেবারে মুখস্থ গড়গড় করে বলে যান। কারণ এদেরকে যখন তারা অ্যারেস্ট করছেন বা এদের ডেরায় যখন হানা দিচ্ছেন, সেই ডায়েরিগুলো সব বাজেয়াপ্ত করছে পুলিশ, সেগুলো উকিলদের হাতে আসছে এবং সেটাকে তারা এরা যে সত্যি স্বাধীনতা সংগ্রামী এইটা প্রমাণ করার জন্য সেই ডায়েরিগুলো ভীষণভাবে কাজে লাগছে এদের। তা সেইগুলো বলে যাচ্ছেন আর লেখক আর তার দাদা মুগ্ধ হয়ে শুনছেন। অসাধারণ বলার ক্ষমতা ভদ্রলোকের। জেনারেলি যারা উকিল হন তারা তো সওয়াল করেন, ফলে তাদের কথা বলার ভঙ্গিটাও ভালোই হয়, কারণ জজ সাহেবকে বোঝানো বা যাকে বলে কনভিন্স করা, সেই কাজটা তারা করেন। তা কখন যে গল্প শেষ হয়ে যায় তাদের আর খেয়াল থাকে না, মাঝে মাঝে ধরা পড়ে যান। পর্দার আড়ালে মুগ্ধ হয়ে শুনতে শুনতে হঠাৎ বাবা টের পেয়ে যান বা বাড়ির অন্য কেউ টের পেয়ে যায় যে এরা পর্দার আড়ালে দাঁড়িয়ে এসব শুনছে, তার ফলে বকুনিও খেতে হয়। পাহাড়তলি, ধলঘাট, কালারপোল যেন কুরুক্ষেত্রের এক একটা উপাখ্যান, যেখানে এই মাস্টারদা সূর্য সেনের দলের কর্মকাণ্ড চলেছে। সেই সব জায়গার কথা যখন বর্ণনা করেন মনে হয় যেন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের এক একটা অংশ তারা শুনছেন। এই যে সূর্য সেন আর অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং লেখা এখানে, আর গণেশ ঘোষ, কল্পনা দত্ত আর প্রীতিলতা ওয়াদ্দেদার যেন সেই কুরুক্ষেত্র যুদ্ধের এক একজন মহারথী। সেই কুরুক্ষেত্রে যেমন যখন কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের এক একজন বীর, এরা যেন সেরকমই। সেটা মনে হতো লেখক আর তার দাদার শুনতে শুনতে। তাদের সেই সেনানি নেই। এই যারা যুদ্ধ করেছেন সেই চট্টগ্রাম, অস্ত্রাগার, লুণ্ঠন বা ধরো এই মাস্টারদার নেতৃত্বে যে যুদ্ধ তারা করেছেন, সেই যুদ্ধে তারা কজন মাত্র ছিলেন। তাদের সেই বিরাট সেনা বাহিনী তো ছিল না, কিন্তু তারা বোঝাতে চেয়েছিল অসির বিরুদ্ধে চাই অসির ঝঞ্ঝনা, অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রই চাই। কারণ এটা কেন বললেন? কারণ এনারা হচ্ছেন সশস্ত্র বিপ্লবী। বাংলায় বা সারা ভারতবর্ষে বিপ্লবের তো দুটো ধারা ছিল, একটা নিরস্ত্র আর একটা সশস্ত্র। সূর্য সেন ছিলেন সশস্ত্র বিপ্লবী এবং তার অনুগামীরাও তাই ছিলেন। সেটাই মানে তাদের বিশ্বাস ছিল অস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গেলে অস্ত্র দিয়েই করতে হবে। আবার যারা নিরস্ত্র লড়াইয়ে বিশ্বাসী, তাদের আবার আর একটা ভাবধারা ছিল, কোনটা ঠিক কোনটা ভুল সেটা অন্য কথা, কিন্তু এদের ধারাটা এরকম ছিল। এরপরে আসল যে জায়গাটা ধরে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে, তার পরের প্যারাগ্রাফে তোমরা পাবে লোকটা একজন পয়লা নম্বরের ভণ্ড। ধরো এই লাইনটা তুলে দেওয়া হলো তোমাদেরকে, তুলে দিয়ে বলা হলো লোকটা কে, কেন লেখক তাকে ভণ্ড বলেছেন। লোকটি হলেন লেখকের বাবার কাছে আসা একজন সরকারি উকিল, যিনি মাস্টারদা এবং তার অনুগামী সশস্ত্র বিপ্লবীদের কথা খুব সুন্দর করে বলতেন। এবার লেখক কেন তাকে ভণ্ড বললেন? এবার তখন তোমাদের ওই বর্ণনাটুকু দিতে হবে যে তিনি খুব সুন্দর করে এত চমৎকারভাবে বর্ণনা দিতেন সেই যে আইনি লড়াই হয়েছিল। তার মনে হতো যেন তিনি সূর্য সেনের অনুগামী, সূর্য সেনের পক্ষের লোক, এবং তাদের ডায়েরি থেকে গড়গড় করে মুখস্থ বলে যেতেন, অপূর্ব বাচন ভঙ্গিতে বলতেন, এবং সেই প্রত্যেকটা জায়গা, ধলঘাট, পাহাড়তলি ইত্যাদি যে যে জায়গায় এই আন্দোলনগুলো হয়েছিল, এই সশস্ত্র মুভমেন্ট হয়েছিল, তার বর্ণনা যেভাবে দিতেন, তারা মুগ্ধ হয়ে শুনতেন। কখন শেষ হয়ে যেত তাদের মনে থাকতো না, কিন্তু তারপরে তাদের মনে হতো এই মানুষটি তো সরকারি উকিল,
অর্থাৎ যতই তিনি লেখকের বাবার কাছে এসে সশস্ত্র সংগ্রামীদের বিরুদ্ধে কথা না বলে তাদের হয়ে কথা বলুন না কেন, আসলে কিন্তু তিনি এদের বিরোধী পক্ষেই দাঁড়াবেন। তিনি যখন গিয়ে কোর্টের রুমে যাবেন তখন কিন্তু তিনি এদের বিরুদ্ধে কথা বলবেন। এখানে তিনি মানে লেখকের বাবার কাছে তিনি এদের বিরুদ্ধে বলছেন না, এদের হয়ে বলছেন, এদের পক্ষে বলছেন, কিন্তু কোর্ট রুমে এদের বিরোধিতা করবেন এবং আপ্রাণ চেষ্টা করবেন যাতে এদের শাস্তি হয় বা ফাঁসি কাটে এদের ঝোলানো যায়। এই যে দেখো পরের কথাটাই বলা আছে এভাবে যে গল্প বলবার সময় দেশকে ভালোবাসার কত কথাই না সে বলে, সূর্য সেনদের জন্যে দরদ যেন উথলে উঠছে, কিন্তু এরপরই বাড়ি ফিরে গিয়ে লোকটা বাংলার বীরদের ফাঁসি কাটে ঝোলাবার জন্যে আইনের পাতা ঘাঁটতে বসবে। এরা মানুষ না আর কিছু, এরাও তো ভারতীয়। এরা মনে মনে এই সূর্য সেনদের শ্রদ্ধা করে, কিন্তু অর্থের জন্য, রোজগারের জন্য এরা এদেরকেই ফাঁসি কাঠে ঝোলানোর ব্যবস্থা করে। প্রশ্নটা এইটুকুন, উত্তরটাও এইটুকুন। অর্থাৎ 112 পাতায় আমরা এই জায়গাটুকু দেখে নিলাম, এখান থেকে একটা প্রশ্ন হলেও হতে পারে। চলো এরপরে আমরা যেখানটায় যাব, এরপরে যে জায়গাটা আছে সেখানে বলা হয়েছে 1943-এর কথা। এই যে একটা লাইন আছে, তোমরা দেখবে যখন রিডিং পড়বে প্রবন্ধটা তখন, যে পচন ধরেছে কলকাতার শরীরে, সেটা হচ্ছে মন্বন্তর 50-এর অর্থাৎ 1350 বা ইংরেজি 1943-এর মন্বন্তরের কথা বলা হয়েছে বাংলার। কারণ সেখানে সেই ফুটপাথে মানুষ মারা যাচ্ছে, তাদের সেই পচা গন্ধ বেরোচ্ছে, যে কাহিনীর কিছুটা তোমরা কে বাঁচায় কে বাঁচেতে দেখে এসেছো। তা এরপরে যে অংশটা সেটা হচ্ছে যে, আর তোমরা যারা ইতিহাস একটু হলেও তো ক্লাস 10 পর্যন্ত তো সবাই পড়েছো, তারা জানো যে 1942 থেকে ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া মুভমেন্টটা শুরু হয়েছে। ফলে সব দিকেই একটা তীব্রতা, আন্দোলনও একটা তীব্রতার দিকে যাচ্ছে। আর সেই আন্দোলনের তীব্রতাকে আটকানোর জন্যই এই যে 43-এ বা মানে যেটা বাংলার 50 সালের মন্বন্তরটা, সেটা তো মনুষ্যসৃষ্ট এবং এটা ইংরেজ সরকারের রীতিমতো প্ররোচনায় এটা হয়েছিল। তারা এটাকে সাপোর্ট দিয়েছিলেন যাতে এই মন্বন্তরটা হয়, কারণ বাঙালি তখন যে ভীষণভাবে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে, যাতে তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া যায় সেই জন্য। তা সেই জিনিসটা বললেন, বলে তারপর অ্যাকচুয়ালি এই প্রবন্ধটা তো উনি লিখছেন স্বাধীনতার পরে লিখছেন, কিন্তু তিনি মেমরি রিকালেক্ট করছেন, যেখানে এসেছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসেছে, বাংলার মন্বন্তর এসেছে, 1945-এ জাপানের পতন, আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের আত্মসমর্পণ এসেছে, এবং নৌবিদ্রোহ 18/2/46, 18ই ফেব্রুয়ারি 1946-এ নৌবিদ্রোহ, সেই যে বোম্বের তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল। অর্থাৎ সমস্ত ভারতবর্ষেই একটা ইংরেজ বিরোধী সাংঘাতিক মুভমেন্ট তখন শুরু হয়েছে, এবং ইংরেজও সেটাকে দমনের চেষ্টা করছে। সেই সময়ের পরিস্থিতিটা এখানে আলোচনা করতে করতে এসে চলে এসো 115 পাতাতে। 115 পাতার একদম নিচের দিকে একটা লাইন আছে, এই লাইনটা তুলেও কখনো প্রশ্ন আসেনি, কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে, ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। প্রশ্নটা হতে পারে কোন ছেলেটির কথা বলা হয়েছে, সে কেন মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। 1+4 ব্যাপারটা কি, ভীষণভাবে এই যে কার্জন পার্কের ওখানে একটা সাংঘাতিক গন্ডগোল চলছে, স্বাধীনতা সংগ্রামীরা তারা প্রচণ্ডভাবে বিক্ষোভ দেখাচ্ছে। উল্টো দিক থেকে এই যে
দেখা গেল লাল সবুজ 3 রঙা নিশান গিঁট দিয়ে বাঁধা মিছিল আসছে। লাল সবুজ 3 রঙা কেন? তার একটু আগেই বলা আছে যে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং একটা ছাত্রদের একটা দল, দাঁড়াও, ছাত্র যুব, তাদের একটা লাল রঙের ছাত্র নওজওয়ান, তাদের লাল রঙের পতাকা, মুসলিম লীগের সবুজ রঙের পতাকা আর কংগ্রেসের তেরঙ্গা পতাকা, এই 3টিকে গিঁট দিয়ে বাঁধা হয়েছে, দিয়ে একটা মিছিল এগিয়ে আসছে। কেন? এটা বোঝানোর জন্য যে আমরা সবাই একসঙ্গে, আমাদের পন্থা বা মতবাদ একটু আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, ভারতকে স্বাধীন করা। তাই একসঙ্গে আমরা লড়াই করছি, এইভাবে তারা এগিয়ে আসছে। সেই সময় দেখা গেল যে মিলিটারি ট্রাক আসলো, সামনে দাঁড়িয়ে পড়লো মিলিটারি ট্রাক, তাদের উপর গুলি চালানোর নির্দেশ ছিল, কিন্তু একদম সামনাসামনি দাঁড়িয়ে কেন জানি না তারা গুলি চালাতে পারলো না। আর ঠিক সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটি বাচ্চা ছেলে দেখি একটা লাঠির আগায় ছেঁড়া ন্যাকড়া জ্বালিয়ে বেঁধে মশাল জ্বালিয়েছে। মশালটা নিয়ে সে ধীরে ধীরে রাস্তাটা পার হলো। সামনে মিলিটারি ট্রাক দাঁড়ানো, কিন্তু সে কোনো দিকে ভ্রুক্ষেপ করলো না। কাছেই সাহেবদের একটা হোটেল ছিল। সে কি করলো দেখো, একতলার জানলাগুলো সব বন্ধ করা সেই হোটেলটার, ছেলেটা মশাল হাতে নিয়ে থামবে উঠলো, যে থাম, সেই থামবে উঠে পড়লো, তারপর জ্বলন্ত মশালটা ছুঁড়ে দিল হোটেলের ভেতরে। একতলার জানলাগুলো ওরা বন্ধ রেখেছে, দোতলাটাতেও বন্ধ রাখেনি। ওরা ভাবতেই পারেনি একটা বাচ্চা ছেলে কাজ করতে পারে। ভাবো মানুষ কিভাবে সংগ্রামের সঙ্গে জড়িয়েছে যাতে একটি শিশু এ কাজ করতে পারে। সে ওই মশালটাকে ছুঁড়ে দিল, ফলে কি হলো, দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। সাহেবরা চিৎকার করে উঠলো, ছেলেটা আস্তে আস্তে থামবে নেমে আসলো। মিলিটারি লরির দিকে সে ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে কপালের ঘাম মুছতে মুছতে আবার চৌমাথায় এসে দাঁড়ালো, 4টে রাস্তার মুখ, সেইখানে এসে দাঁড়ালো। আর ঠিক তখনই লুঙ্গি পরা একজন ফলওয়ালা ঝুড়ি হাতে ছুটতে ছুটতে এসে তার হাতে একটা কমলা লেবু গুঁজে দিয়ে গেল। এই কথাটুকুর মধ্যে অনেক কিছু আছে। লুঙ্গি পরা একজন ফলওয়ালা, মানুষটি কীরকম? তিনি একজন ফলওয়ালা, ফল বিক্রি করেন, এবং তার এই যে পোশাক, এই পোশাকের মধ্যে দিয়ে ইন্ডিকেট করা হয়েছে সাধারণত মুসলিম যারা, তারাই লুঙ্গি পরে ফল বিক্রি করতেন। লুঙ্গি কিন্তু মানে বাঙালি সবাই পরে এখন, কিন্তু একটা সময় ছিল যখন এটা মূলত মুসলিমদের মধ্যে এই পোশাকটার চল ছিল ছেলেদের। তা লুঙ্গি পরা একজন ফলওয়ালা, অর্থাৎ বোঝা যাচ্ছে সে একজন মুসলিম মানুষ। সে কি দিতে পারে ওই শিশুটিকে? দেওয়ার মতো তো এমন কিছু তার নেই, বড়জোর একটা ফল দিতে পারে, যে ফল বিক্রি করে সে সারা দিনের খাদ্যের জন্য টাকা রোজগার করে, তার পরিবারকে চালানোর জন্য টাকা রোজগার করে। সেই ফল সে শিশুটির হাতে ধরিয়ে দিল পুরস্কার স্বরূপ, কারণ সে ইংরেজের বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নিয়েছে, সশস্ত্র সহিংস, কিন্তু তবু তো করেছে। তাই কমলা লেবুটা গুঁজে দিল। বাচ্চাটা কমলা লেবুটা ছাড়াচ্ছে। ঠিক সেই সময় পেছন দিক থেকে একটা গুলি আসলো। ওই যে মিলিটারিদের ট্রাকগুলো দাঁড়িয়েছিল, একটা গুলি আসলো এবং বাচ্চাটা মুখ থুবড়ে পড়ে গেল। ভীষণ একটা হৃদয়স্পর্শী বর্ণনা, কখনো আসেনি, কিন্তু যদি আসে তোমরা খুব সুন্দর করে এটা লিখতে পারবে। কে মুখ থুবড়ে পড়ে গেল? একটি শিশু, যে ইংরেজদের হোটেলে একটি জ্বলন্ত মশাল ছুঁড়ে দিয়েছিল। এটা প্রথম লাইনটা। কেন মুখ থুবড়ে পড়ে গেল? তখন তোমরা লিখবে যে যখন মিছিল আসছিল
এবং মিলিটারিদের ট্রাক এসে দাঁড়িয়েছিল। সেই সময় ছেলেটি কিভাবে একতলা জানলা বন্ধ ছিল হোটেলের, সে থামবে উঠে গেল, তারপরে ছুঁড়ে দিল, সাহেবরা চেঁচিয়ে উঠলো, সে নেমে আসলো, তারপরে ফলওয়ালা তার হাতে কমলা লেবু দিল, সে কি হিসাবে পুরস্কার স্বরূপ কমলা লেবুটা সে যখন ছাড়িয়ে পাচ্ছত, তাই সে আগে পালানোর কথাটা আগে ভাবেনি। শিশু তো সে, হাতে কমলা লেবুটা পেয়ে সে কমলা লেবুটা খেতে গেছে, আর তখনই ইংরেজরা গুলি চালিয়েছে এবং শিশু বলে তারা কিন্তু তাকে রেয়াত করেনি। এই মর্মস্পর্শী ঘটনাটাই এর মধ্যে দিয়ে উঠে এসেছে। কেমন? আচ্ছা, তারপরের যে অংশটা সেটা থেকে একটা খুব সুন্দর প্রশ্ন আসতে পারে। আমি শুরুটাতে পরে আসবো, আমি পরের পাতায় আগে যাই। 116 পাতায় দেখবে, লোকে না ভেবে বসে সে ভয় পালাচ্ছিল। একটা লাইন, লোকে না ভেবে বসে সে ভয় পালাচ্ছিল। কার কথা বলা হয়েছে? লোকে কেন এরকম ভাববে? ব্যাপারটা হচ্ছে যে ভয়ঙ্কর আন্দোলন চলছে, পুলিশ যেখানে সেখানে লাঠিচার্জ করছে, গুলি চালাচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালে মিনিটে একজন করে বুলেট বেঁধা লোক আসছে। কাউকে কাউকে হাসপাতালে না নামিয়ে সোজা নিয়ে যাওয়া হচ্ছে মর্গে। মর্গ মানে অর্থাৎ তারা আর বেঁচে নেই, ফলে মৃতদেহ রাখার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর অন্যদের ভেতরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যারা আত্মীয় পরিজন, তাদের বুক ফাটা কান্নায় চারদিকে একেবারে আলোড়িত হয়ে উঠছে। ভয়ঙ্কর আকাশ বাতাস জোড়া বুক ফাটা কান্না। সেই সময় একজন ধুতি পাঞ্জাবি পরা মানুষ ইমার্জেন্সির ভেতরে বারবার ঢোকার চেষ্টা করছেন, আর যারা ভলান্টিয়ার তারা কিছুতেই ঢুকতে দিচ্ছে না। তারা বারবার বলছে, মশাই এখানে ভিড় বাড়াবেন না, সরুন সরুন সরুন, কারণ এখানে সব পেশেন্টদের আনা হচ্ছে যাদের গুলি লেগেছে। লোকটাও নাছোড়বান্দা বারবার ভেতরে যাওয়ার চেষ্টা করছে। শেষে একজন ভলান্টিয়ার খুব রেগে গেছে যে কি হচ্ছে, দেখি কি দরকার আপনার, যে আপনি কেন ঢুকতে চাইছেন? তখন সে খুব শান্তভাবে বলে, আমার গুলি লেগেছে। ছেলেটা অবাক হয়ে যায় যে গুলি লেগেছে। গুলি লাগার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে একটা মানুষ কি এইরকম ভাবে শান্ত থাকতে পারে? সে শুধু ভেতরে যাওয়ার চেষ্টা করছে, কারুকে বলছে না যে আমাকে তোমরা বাঁচাও, আমার গুলি লেগেছে, এই কথাটুকুও বলছে না, শুধু বলছে আমাকে একটু ভেতরে যেতে দিন। মানুষটি পিছন ফিরতে কি দেখলো? পিঠের দিকে জামার কাপড় রক্তে ভেসে যাচ্ছে, কোড়ে আঙুল সমান ছেঁদা হয়ে গেছে পিঠটা, এই এত বড় কোড়ে আঙুলের সমান গর্ত হয়ে গেছে। ভলান্টিয়ার অবাক হয়ে বলে, বলেননি কেন এতক্ষণ? হেঁটে এসেছেন কেন? আপনাকে তো স্ট্রেচারে করে নিয়ে আসার কথা। বলেই হন্তদন্ত হয়ে ভলান্টিয়ার ছেলেটি খাটের উপর লোকটিকে শুইয়ে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। লোকটি গুলি খেয়ে ভয় পায়নি, কিন্তু তার খুব লজ্জা হয়েছিল। কেন জানো? এইটা ভেবে যে গুলিটা তার পিঠে লেগেছে। মানুষ যেন না ভাবে যে সেই মানুষটি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল, তাই গুলি তার বুকে না লেগে পিঠে লেগেছে। এই কারণেই কথাটা, লোকে না ভেবে বসে সে ভয় পালাচ্ছিল। কে এই কথা ভেবেছে? যে মানুষটির গুলি লেগেছিল এবং যে এমার্জেন্সিতে ঢোকার জন্য চেষ্টা করছিল। কেন এটা সে ভেবেছিল? কারণ ঘটনাচক্রে গুলিটা তার পিঠে লেগেছে। কিন্তু যদি লোকে ভাবে সে ভয়ে পালিয়ে যাচ্ছিল, তাই গুলিটা তার বুকে না লেগে পিঠে লেগেছে, অর্থাৎ মানুষ তখন এমন করে জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন, এইভাবেই তারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এটা থেকেও আর একটা প্রশ্ন হতে পারে। এইবার এর পরের অংশটা দেখো, পরের লাইনটাই, রাজাবাজার বস্তিতে শহীদ হলো কদম রসুল। এই কদম রসুলের ঘটনাটা ছোট্ট করে রয়েছে। এই লাইনটাও আসতে পারে, বা আর একটু নিচে একটা লাইন আছে, কোথায় গেছে তার আব্বাজান। কার কথা বলা হয়েছে? কদম রসুল।
রাজাবাজার বস্তিতে শহীদ হওয়া কদম রসুলের কথা বলা হয়েছে। কেন এই প্রশ্নটা করা হয়েছে? সেটা হচ্ছে যে সে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, অর্থাৎ মারা গেছে, প্রাণ দিয়েছে। পরদিন সন্ধেবেলা বস্তির সবাই দড়ির ভাঙা খাটিয়াগুলো রাস্তায় টেনে মিটিং করলো, রাস্তা বন্ধ করে দিল, মিটিং করতে লাগলো, চাঁদা তুলল, তারা বাঁচিয়ে রাখবে কদম রসুলের বাচ্চা কাচ্চাদের, কারণ তার রোজগারেই তো চলতো তার পরিবারটা। পয়সা দেবে যারা সারাদিন রিক্সা টানে, বিড়ি বাঁধে, ফেরি করে জিনিস বেচে, এই মানুষগুলো টাকা দেবে, যারা রিক্সা চালায়, বিড়ি বাঁধে, কি ওই যে ফলালার মতন জিনিস ফেরি করে, কলকারখানায় কাজ করে। মরদ ছিল কদম রসুল, আরে পুরুষের মতো পুরুষ ছিল। গ্যাস কোম্পানির ইউনিয়নের সে একজন পান্ডা ছিল, অর্থাৎ একজন নেতা ছিল। মালিকের চোখ রাঙানিকেও কোনোদিন সে ভয় করেনি। দিল ছিল তার, দিল মানে হৃদয় ছিল তার। বস্তির সবাই তাকে ভালোবাসে, তাই সবাই তার জন্য চাঁদা তুলছে। আর তার ছোট্ট ফুটফুটে মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, সে বুঝতেই পারছে না তার আব্বাজান মানে তার বাবা কোথায় গেছে, কেন সে ফিরছে না, কোথায় গেছে তার আব্বাজান, এটা সে বুঝতে পারছে না। এই জায়গাটা থেকেও একটা প্রশ্ন হতে পারে। এরপরে যে জায়গাটা আসলো, আবারও বলছি, আমি আজকে যা যা আলোচনা করছি একটা জায়গা থেকেও প্রশ্ন আসেনি, কিন্তু আমি চাই না তোমরা কোনো জায়গাকে ছেড়ে যাও। যেখান থেকে এই প্রশ্ন আসুক না কেন, তোমরা যেন তার উত্তর করতে পারো। এই 116 পৃষ্ঠারই নিচের দিকে এসো, যেখানে দেখো ইংরেজ গেল, কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল। ইংরেজ চলে গেল। এর আগে 1946-এর কথা চলছিল, আমি বলছিলাম। তারপর 1947 ফাইনালি ওরা বুঝতে পারলো আর থাকা যাবে না, এবার যেতেই হবে। কিন্তু অত সহজ কি তাদের যাওয়ার আগে তারা রাস্তায় অনেকটা কাঁটা বিছিয়ে দিয়ে গেল। কিভাবে? তারা জাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করে দিয়ে গেল। এই যে তারা ভারতবর্ষকে ভাগ করলো, কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এই ভাগাভাগি, এই ধর্মের তাস, এটা সেই যে খেলা শুরু হলো, আজও আমরা দেখছি সেই একই জিনিস চলছে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে যে 3টে দেশ যারা একসাথেই ছিল একদিন, যারা বৃহত্তর ভারতবর্ষই ছিল, তারপর ভেঙে দিয়ে গেছে ইংরেজরা, এবং যার থেকে তখন 2টো, বর্তমানে 3টে দেশ হয়েছে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। এই 3টে দেশের মধ্যে যে নিরন্তর হানাহানি, কাটাকাটি, সব কিছুই কিন্তু ধর্মের ভিত্তিতে চলছে, এবং এই বীজটা রোপণ করে দিয়ে গিয়েছিল ইংরেজ। তার কথাই কিন্তু লেখক এখানে বলেছেন। যদি এই লাইনটা তুলে প্রশ্ন আসে যে কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে দিয়ে গেল, কাদের কথা বলা হয়েছে? ইংরেজদের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ 1947 সালে যখন তারা বুঝতে পারলো যে কোনোভাবেই তারা আর ভারতবর্ষে সাম্রাজ্য চালাতে পারবে না, তাদের ভারতকে স্বাধীনতা দিতেই হবে, তখন তারা তাদের শেষ চালটা চাললো, ভারতবর্ষকে তারা দ্বিখণ্ডিত করে দিল, এবং সেটা ধর্মের ভিত্তিতে করলো, যার ফলে এক ভয়ঙ্কর কাটাকাটি, হানাহানির ভারতবর্ষ তৈরি হলো, এবং স্বাধীনতা এলো বড় রক্তক্ষয়ের মধ্য দিয়ে, বড় ভাইয়ে ভাইয়ে হানাহানির মধ্য দিয়ে। এই স্বাধীনতা কিন্তু আমাদের দেশপ্রেমীরা চাননি। তারা চেয়েছিলেন সবাইকে নিয়ে ভারতবর্ষের এক অসাধারণ যে ঐক্য ভারতের, ইউনিটি ইন ডাইভার্সিটি, তার জয় চেয়েছিলেন। সেই
দেশের স্বাধীনতা চেয়েছিলেন, কিন্তু বিচ্ছিন্নতা স্বাধীনতা আসলো, সেই কথাটাই এখানে বলা হয়েছে। কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালোবাসার ঝর্ণা, 117 পৃষ্ঠা। এটা কেন বলেছেন লেখক? চান্স কম আছে, তবু আমি বলে দিয়ে যাচ্ছি। কারণ প্রথম যখন লেখক কলকাতা সম্পর্কে প্রথম জানতে পেরেছিলেন তাদের গ্রামের মোনা ঠাকুরের মুখ থেকে, তারপরে যখন কলকাতায় আসতে হলো তখন একদম ভালো লাগেনি। আকাশ দেখা যায় না, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, রবীন্দ্রনাথের ভাষায় যেটা, সেই রকম একটা ভীষণ যান্ত্রিক শহর, যে কারণে প্রবন্ধটার নামই কলের কলকাতা। ভীষণ যন্ত্র সর্বস্ব সব কিছু, মানুষও যেন যান্ত্রিক। সেই যে গ্রাম্য জীবন, সেই প্রসারতা নেই, সেই খোলামেলা ব্যাপারটা নেই, গ্রামের কিশোরের কাছে একটা দম বন্ধ করা পরিবেশ। কিন্তু ধীরে 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 সেই যান্ত্রিক কলকাতাকেও লেখক ভালোবেসে ফেললেন, এবং এই কলকাতাকে ভালোবেসে এই যে কলের কলকাতা লেখাটা, যে এক সময় তাকে কলের মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি উপলব্ধি করছেন যে সেই তার ইটের পাঁজরের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসার ঝর্ণা। সেই জন্য তো মানুষ এইভাবে স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসে। এইভাবে একটি শিশু যখন ইংরেজদের বিরুদ্ধে একটা কোনো পদক্ষেপ নেয়, তখন তাকে পুরস্কৃত করে একজন সাধারণ ফলওয়ালা এসে। একজন বস্তির মানুষ শহীদ হয় স্বাধীনতার জন্য, একজন মানুষ পিঠে গুলি লেগেছে বলে লজ্জিত হন। এই ভালোবাসা এই শহরটাতেই আছে, সেই কারণেই এই কথাটা বলা হয়েছে। এবার একদম প্রবন্ধের শেষটায় চলে আসে। দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখি, একটা লাইন আছে, আর একেবারে শেষ লাইনটা আছে, ঘুম ভেঙে কলকাতাকে বলি স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে আনি। এবার এই যে লাইনটা, ঘুমিয়ে ঘুমিয়ে আবার স্বপ্ন দেখি, কবি কি স্বপ্ন, কবি নয় লেখক বলবে এখানে। আসলে সুভাষ মুখোপাধ্যায় মূলত কবি, কিন্তু এই প্রবন্ধে যখন তার সম্পর্কে বলবে তখন লেখক বলবে তিনি কি স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন আলোয় আলো হয়ে আছে সারা কলকাতা, শান্তির পতাকা নিয়ে রাস্তায় চলেছে মানুষের বিচিত্র মিছিল। শান্তির পতাকা, কারণ এই কলকাতার বুকে একদিন রায়ট হয়েছিল, দাঙ্গা হয়েছিল, তার বিরুদ্ধে। সেসব যেন শেষ হয়ে গেছে, মুছে গেছে সেই ইতিহাস, আর যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি না হয়। মানুষ যেন শান্তির পতাকা নিয়ে আসছে, আকাশে উড়ছে সাদা পায়রা, ঝাঁকে ঝাঁকে সাদা পায়রা, যা কিনা শান্তির প্রতীক। আর চেহারা বদলে গেছে, এই শহরটার চেহারা বদলে গেছে, মানুষের চোখে মুখে উপচে পড়ছে তাদের স্বাস্থ্য। অর্থাৎ এই কথাটা কেন বলেন স্বাস্থ্য? কারণ তিনি ওই পচনশীল, ওই দুর্ভিক্ষের কলকাতাকে দেখেছিলেন, সেইটাকেও কাটিয়ে উঠেছে কলকাতা, কাটিয়ে উঠে মানুষের জীবনে স্বাস্থ্য এসেছে, সে সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা হাতে ফুল নিয়ে হাসছে, যে ছোট ছোট ছেলে মেয়েরা হচ্ছে আগামীর প্রতীক, তারা হাতে ফুল নিয়ে হাসছে। অর্থাৎ কোথাও নেই কোনো হানাহানি, কাটাকাটি, হিংসা। এক সুন্দর শান্তিময় কলকাতার স্বপ্ন তিনি দেখেছেন, আর মনে মনে বলেছেন এ স্বপ্ন যেন সত্যি হয়, কলকাতা যেন এই স্বপ্নকে বুকে নিয়েই সামনে এগিয়ে চলে। আমরা কলের কলকাতাকে শেষ করে দিলাম। তোমরা আমার ভিডিওটা যখন শুনবে বা দেখবে, অবশ্যই তোমাদের হাতে বইটা রাখবে। আমি যে লাইনগুলো বলেছি সেগুলোকে আন্ডারলাইন করবে, আর সেই জায়গাগুলো দেখে দেখে নেবে। আমি কিন্তু একদম কোশ্চেনের আনসারের মতন করে তোমাদের জিনিসটাকে
ছোট করে দিয়েছি। এইভাবে যদি গোটা প্রবন্ধটাকে পড়ে রাখো, আশা করি তোমাদের খুব একটা অসুবিধে হবে না।